নমস্কার। আজ আমরা চতুর্থ শ্রেণীর কাজী নজরুল ইসলাম রচিত আমি সাগর পাড়ি দেব এই কবিতার সম্পর্কে আমরা আলোচনা করব। তো যে কোনো কবিতা পড়ার আগে আমরা যদি কবির সম্পর্কে একটা সম্যক ধারণা না তৈরি করতে পারি, তাহলে কবিতার যে প্রকৃত উদ্দেশ্য এবং সারমর্ম তা আমরা যথার্থ উপলব্ধি করতে কখনোই পারবো না। যদিও রবীন্দ্রনাথ বলতেন যে কবিকে তার জীবনচরিতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সবসময় হয়তো এই ধারণা গ্রহণযোগ্য নয়। শিল্পের সৃষ্টি মনোভুবনের নিভৃত তল থেকে, আর মানুষের মনোভুবন গড়ে ওঠে তার সামাজিক পারিবারিক জীবনের অভিজ্ঞতা থেকে। একরোখা জেদি, প্রাণবান, বিদ্রোহী, প্রতিবাদী, অথচ প্রেমময় রোমান্টিক এই কবি মানুষের বিভিন্ন দিক কাজী নজরুল ইসলামের কাব্যে কতটা প্রতিফলিত হয়েছে তা আমরা সাগর পাড়ি দেব এই কবিতার মধ্য দিয়ে উপলব্ধি করার চেষ্টা করব। নজরুল ইসলামের মতো বিরল প্রতিভার কবিকে সাধারণ মানদণ্ডে কখনো বিচার করা যায় না। তার ছিল প্রতিবাদ করার এক অসীম শক্তি ও সাহস। সমস্ত প্রতিকূলতাকে, ঝড় ঝঞ্ঝাকে জয় করেছিলেন তিনি এভাবেই। বারবার পেয়েছেন প্রেম প্রত্যাখ্যানের জ্বালা, পেয়েছেন অবহেলা, পাননি যথাযথ সম্মান। অর্থ যখনই এসেছে তখন সংযমী হতে পারেননি। এই ব্যক্তিজীবন তার সাহিত্যে, বিশেষ করে তার কবিতায়, গানে, অভিভাষণে নানা সময় ধরা পড়েছে। কাজী নজরুল ইসলাম বিভিন্ন মাত্রায় প্রতিভাত হয়েছেন আমাদের কাছে। তার দেশপ্রেম প্রকাশ পেয়েছে পরাধীনতার জ্বালার কথা বলতে গিয়ে। তিনি এই পরাধীন দেশের ধ্বংস চেয়েছেন নবীন স্বাধীন বিশ্বের জন্য। তার সাম্যবাদের ভাবনা সকলের সঙ্গে যদিও মেলে না, তবুও তিনি সমাজের কুলি, মজুর, নারী জাতি, দরিদ্র, পাপী এসব শ্রেণীর জন্য তাদের অত্যাচারী শক্তির বিভেদ দেখেছেন, প্রতিবাদ করেছেন, আহ্বান করেছেন জেগে উঠবার জন্য। সেখানে তিনি যেন চারণ কবি। এক নজরুলের মধ্যে অনেক রং বেরঙের যেন রামধনু। এই রামধনুর আলোয় 20 শতকের প্রথমার্ধ উজ্জ্বল। রবীন্দ্র ছত্রতলে যারা বিচরণ করতেন সেই সব কবিদের থেকে তিনি স্বতন্ত্র, একক ও অদ্বিতীয়। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে। দিনটি ছিল 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, মঙ্গলবার, ইংরেজির 24শে মে 1899 খ্রিস্টাব্দ। নজরুলের জন্ম দরিদ্র পরিবারে হলেও তার পূর্বপুরুষেরা কিন্তু দরিদ্র ছিলেন না। নজরুলের পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। মাত্র 9 বছর বয়সে তিনি পিতৃহারা হন। যদিও 1909 খ্রিস্টাব্দে প্রাইমারি পড়া শেষ করার পর গ্রামের মক্তব থেকে তারপর তাকে দরগা এবং মসজিদে কাজ করতে হতো। এই বয়সের কাজকর্ম থেকেই তিনি ইসলাম ধর্মের ধর্মীয় রীতি নীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে তার নানা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। ছোটবেলা থেকেই নজরুল ফার্সি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন মক্তবের শিক্ষক মৌলভী কাজী ফজলে আহমদ ও তার এক কাকা কাজী বজলে করিমের কাছ থেকে। এই কাকার কাছ থেকেই নজরুল আরবি, ফার্সি, উর্দু মিলিয়ে কবিতা লিখতে ও অনুপ্রেরণা পেতেন। এরপর তিনি ঢুকলেন লেটোর দলে। সেখানে তিনি হিন্দু ধর্মের পুরাণ, ধর্মশাস্ত্র, রামায়ণ, মহাভারত সম্পর্কেও ধীরে ধীরে জ্ঞান লাভ করতে থাকেন। অর্থের অভাব থাকায় তিনি এই দলের গান, পালা এসব লিখে দিতেন। নজরুল ইসলাম এরপরে আমরা জানি বিভিন্নভাবে কখনো সৈনিক জীবনে, কখনো রুটির দোকানে,
কখনো নবীনচন্দ্র ইনস্টিটিউশন, যেখানে বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক শিক্ষকতা করতেন, সেখানেও তিনি পড়াশোনা করতেন। ধূমকেতু নামে একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা তিনি প্রকাশ করতেন, সেখানেই তার কবিতা এবং গান প্রবন্ধ প্রতি সপ্তাহে প্রকাশিত হতো। 1924 সালে কবি বিবাহ করেন আশালতা সেনগুপ্ত, যা প্রমীলা বা দোলন নামে পরিচিত। 1929 সালে নজরুল যুক্ত হন গ্রামোফোন কোম্পানির সঙ্গে। নাটক, নাট্যমঞ্চ, সিনেমার জগৎ, পরে কলকাতা বেতারের সঙ্গেও যুক্ত হন। লুপ্তপ্রায় রাগ রাগিনী আবিষ্কার ও সঙ্গীত সাধনায় যুক্ত হল সাহিত্য সাধনার সঙ্গে। রাজনীতিতে অস্থির, প্রেমে ব্যর্থ, শোক দুঃখ ক্লিষ্ট কবিকে ভরিয়ে দিল যেন সুরের সাধনায়। কঠিন ব্যাধিতে কবি স্তব্ধ বাক হয়ে পড়লেন 1942-এর 10 জুলাই থেকে। আর্থিক কারণে যথাসময়ে ভালো চিকিৎসা হলো না। স্বাধীনতা উত্তরকালে নজরুল নিরাময় সমিতি গঠন করে কবিকে লন্ডন, ভিয়েনা নিয়ে যাওয়া হয়। বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর হান্স হফও তাকে সারিয়ে তুলতে পারলেন না। 1945-এ সম্বিতহীন সবার প্রিয় কবি নজরুলকে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে কলিকাতা বিশ্ববিদ্যালয়। 1960-এ ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেয়। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলে কবিকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের সর্বোচ্চ সম্মান, সাহিত্য সম্মান 21 পদক দেওয়া হয় কবিকে। তার আগেই অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেছিল। 1976-এর 28 আগস্ট মাসে কবি বাংলাদেশি অসুস্থ হয়ে পড়েন। ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত কবি 29 আগস্ট বিকেল 5:30 প্রয়াত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ সংলগ্ন এলাকায় তার কবর রচিত হয়। দুই বাংলার কবি নজরুলের জন্ম পশ্চিমবাংলায়, মৃত্যু বাংলাদেশে। আগে যাকে বলা হতো পূর্ববঙ্গ, প্রকৃতপক্ষে পূর্ব পাকিস্তান। পূর্ব ও পশ্চিমকে এবং হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে একই সূত্রে যেন বেঁধে দিলেন নজরুল, যা তার চিরজীবনের প্রয়াস। এরপর আমরা কবির আমি সাগর পাড়ি দেব কবিতার বিষয়, তার মধ্যে আমি আসার চেষ্টা করি, তার সারমর্মতা বোঝার চেষ্টা করি। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। কবি এখানে নিজেকে সওদাগর, এই সওদাগর মানে আমরা জানি যে বণিক, ব্যবসায়ী। তিনি ব্যবসায়ী বলতে এখানে অর্থ শুধু নয়, তিনি তার স্বপ্ন, সেটা দেশের জন্য, সেটা দেশের আপামর জনসাধারণের জন্য, সেই স্বপ্নের ব্যবসা, স্বপ্নের সওদা করতে চান। তিনি সেই স্বপ্নের সওদা সাগর পাড়ি দিয়ে, এক অজানা জগৎকে পাড়ি দিয়ে তার 7 সাগরে ভাসিয়ে দিতে চায় তার স্বপ্নের সপ্ত মধুকর। এই সপ্ত মধুকর আমরা জানি যে মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র চাঁদ সওদাগরের সপ্ত মধুকরকে এখানে আমাদের কবি বোঝানোর চেষ্টা করেছে। তো সেই সপ্ত মধুকর নিয়ে কবি তার স্বপ্নের সওদা করতে বেরিয়ে পড়তে চান, এবং তিনি যে ঘাটের সওদা নিয়ে যাবে সবার ঘাটে, চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়া হাটে। কবি তার বিশ্ব ভ্রাতৃত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার বাণিজ্যের যে সওদা, সেই সওদা সবার কাছে পৌঁছে দিতে চান, এবং সারা বিশ্ব জুড়ে প্রতিটা তার যে নোঙর, সেই নোঙর বা বন্দর যেখানে সে সওদার হবে, সেখানে কিন্তু পৌঁছতে চান। অর্থাৎ একটা বিশ্ব ভ্রাতৃত্বের তিনি সংবাদ এখানে পৌঁছে দিতে চান। তার সপ্তমধুকর কেমন হবে? ময়ূরের মতো, ময়ূরপঙ্খীর বজ্রা, আর তাতে তিনি লাল বাউটা অর্থাৎ লাল পাল তুলে দিতে চান। সাগরের ঢেউয়ের দোলায় তার সেই ময়ূরপঙ্খী বজ্রা মরাল সম অর্থাৎ রাজহাঁসের মতো দুলে দুলে চলবে।
সেই চলার পথে তার বন্ধু হবে কে? সিন্ধু। সিন্ধু আমার বন্ধু হয়ে, অর্থাৎ তার যে সাগর, যেখান দিয়ে তিনি তার বজ্রাকে ভাসিয়ে নিয়ে যাবেন, সেই সাগর তার বন্ধু হবেন। এবং সেই বন্ধু তার অন্তরে যে রতন আছে, মানিক আছে, সেই রত্নাকর অর্থাৎ সমুদ্র, তার সমস্ত রতন মানিক কবির তরীকে বোঝাই করে উপহার হিসাবে দিতে চান। শুক্তি দিবে দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তমালা আমার এ নজরানা। কবি যেখানে পৌঁছবেন এই সাগর পাড়ি দেওয়ার পথে, সেখানে প্রত্যেকটা দ্বীপে দ্বীপে পাহারা থাকবে। থানা, থানা মানে পাহারা। শুক্তি অর্থাৎ ঝিনুক, তার অন্তরের যে মুক্ত, সেই মুক্তের মালা কবিকে নজরানা অর্থাৎ উপহার হিসাবে দিতে চান। চারপাশে মোর গাংচিলেরা করবে সে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আর কবি যখন তার সেই সওদা করার জন্য যখন তার বজ্রা নিয়ে নতুন দেশের তীরে এসে ভিড়বে, তখন গাংচিলেরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য চারপাশে এসে ভিড় জন্মাবে। আর তার সাথে কারা আসবে? হাঙর, কুমির, তিমি, এরা আসবে। কিন্তু কবি বলছে আমরা তাকে ভয় করব না, আমরা ভয় পাবো না, কারণ আমরা ভয় পাওয়ার ছেলে নয়। অর্থাৎ এখানে ভারতবাসীর যে শক্তি, ভারতবাসীর যে সাহস, সেই সাহসকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন বিশ্বের দরবারে। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। কবি জানেন যে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি বাস করেন, সেখানে ব্যবসায়ী মানুষের প্রচুর উদাহরণ আছে। চাঁদ সওদাগর তার অন্যতম। বাঙালি বীর বণিক হতে পারে এবং সেখানে তার যে খাজনা, সেই খাজনা নদীমাতৃক বাংলাদেশ, আমরা জানি যে নদী বিভিন্ন কিছু দিয়ে, বিভিন্ন সম্পদ দিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর মানুষকে সমৃদ্ধ করেছে। তাই তিনি বলছেন যে আমার রাজ্য, আমি ওই হাজার নদীর নীর বা জল থেকে আমি কিন্তু আমার খাজনাও পাই। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তারে পাহারা গেলাম রেখে। তাই ওই হিংস্রতা, দন্ত নখ এই সব দেখিয়ে যে হিংস্রতা, সেই হিংস্রতাকে কবি কখনো ভয় পায় না, কারণ সে জলের দেশের মানুষ। তাই জলদস্যুদের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক আছে। এই জলদস্যু তার পাহারা হিসাবে রেখে গেল, যাতে তার যে খাজনা, তার যে সম্পদ, সেই সম্পদকে কেউ কখনো লুট বা চুরি করে নিয়ে যেতে না পারে। সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। অর্থাৎ যদি সম্পদকে লুট করার প্রচেষ্টায়, ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় যদি কেউ দন্ত নখর দেখে হিংস্রতার মধ্য দিয়ে কবির রাজ্যকে কেউ লুট করতে আসে, তাহলে কবি তার জন্য সিন্ধু, গাজী, মোল্লা মাঝি, নৌসেনা, জেলে সমস্ত কিছু প্রতিনিধিকে রেখে দিয়েছেন, যারা তার বর্ষা দিয়ে তার রাজ্যকে রক্ষা করবে। দেশে দেশে দেওয়াল গাঁথা রাখবো না কোয়ার, বন্যা এনে ভাঙ্গ বিভেদ করবো একাহার। কবি বিশ্বভ্রাতৃত্ব, আন্তর্জাতিকতা বোধকে এখানে জাগ্রত করার চেষ্টা করেছেন। অর্থাৎ সীমানার মধ্য দিয়ে তার যে সংকীর্ণতা, সেটাকে তিনি কখনোই নির্দিষ্ট করতে চান না। ভেঙে দিয়ে একটা বিশ্বভ্রাতৃত্বের, সৌভ্রাতৃত্বের, সাম্যবাদের জয়গান তিনি গাইতে চান। তাই এই বন্যা যে নদী মাতৃকতা, সেই বন্যার প্রবলতা দিয়ে ভেঙে দিতে চান এই সংকীর্ণতা, গণ্ডি বা দেশের যে সীমানা। তাই তিনি বলছেন যে দেওয়াল দিয়ে কোনো দেশকে আলাদা করে আমরা দেখার চেষ্টা করব না। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। কবি এখানে দেওয়ার নেওয়ার যে নীতি, সেটাকে উপলব্ধি করাতে চান মানুষের মধ্যে।
তিনি চান যে আমার দেশে যা কিছু ভালো কিছু আছে অন্য দেশের কাছে সেগুলোকে বিকিয়ে দিতে, আবার অন্য দেশে যা কিছু ভালো আছে সেগুলোকে নিয়ে নিতে। এই দেওয়ার নেওয়ার মধ্য দিয়ে একটা সম্পৃক্ততা তিনি খুঁজে পেতে চান। বলবো মাকে, ভয় কেউ কি মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। মা এখানে হচ্ছে ভারত মাতা, অর্থাৎ ভারত মাতার যে দারিদ্রতা, সেই দারিদ্রতাকে তিনি দূর করতে চান বাণিজ্যের মধ্য দিয়ে। তাই ভারত মাতার মধ্যে যে অপূর্ণতা, যা কিছু নেই, যেগুলোকে তিনি খুঁজে আনতে চান অন্য কারো কাছ থেকে, তাই ভারত মাতার বীর সন্তান হিসাবে তাকে সান্ত্বনা বা তাকে উপলব্ধি করাতে চায় যে এই বীর সন্তানেরাই ভারত অর্থাৎ দরিদ্র ভারতবর্ষকে আবার একটা সম্পদশালী ভারতবর্ষে পরিণত করার জন্য সে যেতে চায়। দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো, ঢাকবো মায়ের লাজ। অর্থাৎ পরাধীনতার যে দুঃখ ভারত মাতার বুকে লেগেছিল, যে লাঞ্ছনায় ভারত মাতা আবিষ্ট হয়ে পড়েছিল, সেই দুঃখিনী মাকে, সেই ভারত মাতাকে কবি দুঃখের হাত থেকে বাঁচাতে চায়, তার দুঃখের লাজকে ঘুচাতে চায়। তাই সে জগৎ জোড়া সওদা করে সে ভারতবর্ষকে আবার গৌরবিনী ভারতবর্ষ হিসাবে দেখতে চায়, তার সমস্ত লাজ ঘুচিয়ে তাকে সাহসিনী ভারতবর্ষ হিসাবে প্রমাণ করতে চায়। এটাই তার সবথেকে বড় প্রতিজ্ঞা। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। অর্থাৎ বিভিন্ন সম্পদ, লাল জহরত, পান্না চুনি, মুক্তমালা, এই অমূল্য সম্পদ দিয়ে কবি ভারতবর্ষ প্রতিনিধি হিসাবে সমস্ত ভারতবাসীকে সম্পদশালী করে তুলতে চান, হতে চান সম্পদশালী, দেখতে চান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সম্পদশালী হয়ে রাজার কুমারের মতো বাস করবে, আর তার মা অর্থাৎ ভারত মাতা রাজরানী হয়ে সারা পৃথিবী জুড়ে তার গর্বের যে মুকুট, সেই মুকুটটাকে উচ্চ আসনে বসিয়ে রাখবে। এইভাবে পরাধীন ভারতবর্ষের যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনাকে দূর করার যে প্রচেষ্টা, একজন সাহসী প্রতিনিধি হিসাবে কবি কাজী নজরুল ইসলাম ভারতবাসীকেও এই উপলব্ধিটা করাতে চান যে তার মতো সাহস নিয়ে এগিয়ে এলে ভারতবর্ষের যে লাঞ্ছনা ব্রিটিশ শাসনের জন্য হয়েছিল, সেই লাঞ্ছনা দূর করে গৌরবিনী ভারতবর্ষ হয়ে ভারত একদিন প্রতিষ্ঠিত